স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সুরভি আলম তরণী। বিগত সরকারের আমলে দায়ের করা ২৫০০ গায়েবী মামলা আগামী ২ সপ্তাহের মধ্যে প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। একই সঙ্গে সাইবার নিরাপত্তা আইনের ১১৩টি মামলা প্রত্যাহার করা হয়েছে বলেও জানান তিনি। এছাড়া শেখ হাসিনাকে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারির বিষয়ে কথা বলেন এই উপদেষ্টা। সচিবালয়ে নিজ দপ্তরে গেল সরকারে করা গায়েবী মামলা, সাইবার নিরাপত্তা আইন সহ বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। ২৫টি জেলায় চিহ্নিত করা হয়েছে এমন মামলা সংখ্যাও জানানো হয় সংবাদ সম্মেলনে। ২৫টি জেলায় ২৫০০-এর বেশি মামলাকে গায়েবী মামলা হিসাবে আইডেন্টিফাই করতে পেরেছি। সাইবার নিরাপত্তা আইন প্রত্যাহার করার বিষয়ে কাজ চলছে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, এই আইনের অধীনে বিচারাধীন রয়েছে ৩৩২টি মামলা। এর মধ্যে বেশ কয়েকটি মামলা প্রত্যাহার করা হবে বলেও জানান তিনি। এই ৩৩২টি স্পিচ অফেন্সের মধ্যে পাবলিক প্রসিকিউটরের মাধ্যমে ইতিমধ্যে ১১৩টি মামলা প্রত্যাহার করা হয়েছে। আমরা আশা করছি আগামী ২ সপ্তাহের মধ্যে স্পিচ অফেন্স সংক্রান্ত যতগুলা মামলা আছে সব প্রত্যাহার করা হবে। সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগে ৬ সদস্যের একটি জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল গঠন করা হয়েছে বলেও জানান আইন উপদেষ্টা। প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ২ জন বিচারক, একজন অবসরপ্রাপ্ত, একজন ইনকামবেন্ট, হাইকোর্ট বিভাগের ২ জন বিচারক এবং অ্যাটর্নি জেনারেল, ওনাদেরকে নিয়ে একটা কাউন্সিল গঠন করা হবে। নির্বাচনের সাথে জুলাই আগস্টের বিচার কাজের কোনো সম্পর্ক নেই উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, প্রয়োজনে বিচার কাজ সম্পূর্ণ করার জন্য আরও একটি ট্রাইব্যুনাল বসানো হবে। আমরা যদি বিচার আরও দ্রুত করতে হয়, আমাদের এমনও প্ল্যান আছে, আমরা আন্তর্জাতিক অপরাধ আদালতের ২য় শাখা, যেটা সেকেন্ড আরেকটা আদালত গঠন করব। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা জানান, ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনাকে ফেরত আনার ব্যাপারে ইতিমধ্যেই রেড অ্যালার্ট জারি করা হয়েছে। রেড অ্যালার্ট জারি করা হয়েছে ইন্টারপোলের মাধ্যমে। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। সাইবার নিরাপত্তা আইন প্রত্যাহার করার বিষয়ে কাজ চলছে, এ নিয়ে আরও বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন সাইবার আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার ওমর ফারুক। আমরা দেখে আসছি, ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহারের মাধ্যমে শুধু গণমাধ্যমের স্বাধীনতাই খর্ব করা হয়নি, মানুষের মৌলিক অধিকার হরণের হাতিয়ার হিসেবেও ব্যবহার করেছে বিগত সরকার। এবারে আসলো সাইবার নিরাপত্তা আইন। আসলে ডিজিটাল নিরাপত্তা আইন এবং সাইবার নিরাপত্তা আইনের মধ্যে মোটা দাগে কি কি পার্থক্য রয়েছে? দুইটি আইনের ধারাগুলোর কি কোনো মিল রয়েছে নাকি শুধু নামেই পরিবর্তন? জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ডিভিসিকে এবং যারা শুনছেন দেখছেন। আপনার ডিজিটাল সিকিউরিটি বলেন, সাইবার সিকিউরিটি বলেন, আইসিটি বলেন, একই। অর্থাৎ আমরা তখন বলেছি যে শুধু লেভেলটার পরিবর্তন হয়েছে, বটলের ভিতরে একই জিনিস ছিল। আপনার মনে আছে সাংবাদিকদেরকেই টার্গেট করে 57 আইসিটির 57, এটি নিয়ে অনেক কথা হয়েছে দেশি বিদেশে, হিউম্যান রাইটস অর্গানাইজেশন থেকে শুরু করে এখানে সুশীল সমাজ, আইনজীবী বলেন, সবাই কথা বলেছে, ভুক্তভোগীরা কথা বলেছে। তখন আসলো ডিএসও একই জিনিস যখন করলো, যে ওই 57-এরটা 43-তে নিয়ে আসলো এবং সব অজামিনযোগ্য অপরাধ করে দিয়ে শাস্তির পরিমাণ দিয়ে যাচ্ছে তাই করলো। অর্থাৎ উদ্দেশ্য ছিল বিরোধী দলের মত দমন করা, যারা সরকারের সমালোচনা করবে, যারা শেখ পরিবারের সমালোচনা করবে, তাদেরকে গলা টিপে ধরা। এরপরে আন্দোলন সংগ্রামের পরে এবং সবসময় এই ইলেকশন যখনই আসে তখনই নতুন নামে আবার আবির্ভূত হয়। এই গত ইলেকশনের আগেও ওই যে সিএসএ বলেন, সিএসএ আসলো, একই জিনিস, একই অবস্থা, শুধু জামিনের 6টা জামিন অযোগ্যকে জামিনযোগ্য করে নতুন করে আসলো। এটি নিয়ে কথা হয়েছে, এটি নিয়ে কৃষক জেল খেটেছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জেল খেটেছে, গৃহবধূ জেল খেটেছে, এবং এই যে স্পিচ কেউ কোথাও ফেসবুকে লিখতে পারতো না। নট অনলি দ্যাট, মানুষের মোবাইল চেক করার মতো জঘন্য অপরাধ পর্যন্ত করেছে। পথে পথে ধরে ধরে পুলিশ ধরতো, রাজনৈতিক ক্যাডাররা, মাস্তানরা, ফ্যাসিস্ট রিজিমে, ফ্যাসিস্টের সমর্থকরা এগুলো করতো। তো সেটির অবসানের জন্য তো সারা বাংলাদেশ থেকে শুরু করে বিশ্বব্যাপী এটা নিয়ে একটি জনমত তৈরি হয়েছে, প্রেশার হয়েছে, সব কিছু হয়েছে। এবং আসিফ নজরুল সাহেব, যিনি এখন দায়িত্বে আছেন, উনি সবচেয়ে বেশি কথা বলেছেন, সবচেয়ে বেশি সোচ্চার ছিলেন। আজকে ওনার হাত ধরে যেই শুভ সংবাদটা পেলাম, সেজন্য ওনাকে ধন্যবাদ জানাই। এবং উনি অভিনন্দন পাওয়ার মতোই কাজ করেছেন, তার হাত ধরেই এটি শেষ হবে। তবে আমি একটি জিনিস আপনার সাথে যোগ করতে চাই, শুধু শেষ হলে হবে না, আইনের যে
দরকার আছে সেটিও আমাদের মাথায় রাখতে হবে। অর্থাৎ এই অনলাইনের অ্যাবিউজ হচ্ছে, এই অনলাইনের অবারিত স্বাধীনতার যে অ্যাবিউজ হচ্ছে, অ্যাবিউজ হয়ে যে একটা মানুষের চরিত্র হনন হয়ে যায় উইদিন এ সেকেন্ড, উইদিন এ মিনিট, সেটির প্রোটেকশনের খুব দরকার আছে। এবং সেই দরকারটা আমি একটা উদাহরণের মাধ্যমে বলে দিই। আপনাদের মনে আছে ফ্যাসিস্ট রেজিমের লাস্টে আপনার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে একটি 40 লাখ বা 50 লাখ টাকার চেক একটি গণমাধ্যমে এসেছে যে উনি শেখ হাসিনার থেকে নিয়েছেন চিকিৎসার জন্য। অর্থাৎ আমি উদাহরণ দিয়েছি এই ধরনের ঘটনা নিবৃত করার জন্য। তারপরে বাজে সাংবাদিকতা, মিথ্যা সাংবাদিকতা, গুজব নিবৃত করার জন্য একটি আইনের খুবই প্রয়োজন। এবং এই আইনটা অংশীজনদেরকে নিয়ে, অর্থাৎ ইংল্যান্ড আমেরিকা যেভাবে ডেটা প্রোটেকশন আছে সেই আদলে যদি করা যায়, আমার মনে হয় এটি প্রয়োজন এবং এটি করতে হবে বাদ দেওয়ার পাশাপাশি। জি, নিশ্চয়ই ওমর ফারুক, একদম পরিষ্কার। এ ব্যাপারে আরেকটি তথ্য জানতে চাই যে গণমাধ্যমের স্বাধীনতা কিংবা মুক্ত চিন্তা প্রকাশের এবার কোনো ব্যত্যয় ঘটবে কিনা, বিশেষ করে নতুন আইনে এমন কোনো ধারা কি আছে কিনা যাতে করে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা যায়, আপনি কি দেখতে পাচ্ছেন? আমি প্রত্যাশা একজন সিটিজেন হিসাবে যে মোশতাকের মতো মুক্তমনা লেখক কারাগার থেকে লাশ হয়ে আর ফেরত আসবে না। আমাদের কার্টুনিস্টরা আর কার্টুন লিখতে ভয় পাবে না। আমাদের কবি সাহিত্যিকরা তাদের কবিতা, ব্যঙ্গাত্মক বলেন, রম্যরস বলেন, যেভাবে হোক লেখাতে তাদের ভয় ফিল করবে না। এই ধরনের বন্দোবস্ত চাই। নতুন আইন নিয়ে অংশীজনের একটা মিটিংয়ে আমি দেখেছি যে ওখানেও একটু অসন্তোষ প্রকাশ করা হয়েছে। অর্থাৎ এইভাবে অসন্তোষ প্রকাশ করা হলো যে যেই আইনটা বাতিল করা হলো সেই আইনের অনেকগুলো জিনিস রিপিট করা চিন্তা ভাবনা চলছে। তো সুতরাং আমি যেই কথাটি বলতে চাই যে এই দোষে দুষ্ট হয়ে এই আইনটা বাতিল হয়েছে, সেই দোষের কোনো একটা অংশ যদি এখানে আসে তাহলেও এটা কালিমা যুক্ত হবে, এটা কালিমা মুক্ত হবে না। আমি তাই বলতেছি যারা এই আইন তৈরিতে যারা কাজ করছেন, যারা ড্রাফট তৈরি করতেছেন, সেখানে পটেনশিয়ালদেরকে ইনভলভ করা উচিত বলে আমি মনে করি। সময় লাগলেও 1-2 মাস, 3 মাস, 6 মাস লাগলেও যাতে এই আইনগুলো করার আগে দেশে বিদেশে উন্নত সভ্য সমাজে যেখানে মানবাধিকারগুলো সমুন্নত থাকে, মানবাধিকারের ক্ষেত্রে আপোষ করে না, তাদের যে আইনগুলো আছে সেই আইনগুলোর সমন্বয়, ওই সেকশনের সমন্বয় ঘটিয়ে জনবান্ধব মানুষের কল্যাণে, মানুষের হেফাজতে, নিরাপদে, যাতে মানুষ নিরাপত্তা বোধ করে, যাতে তার সোশ্যাল মিডিয়ায় সে নিরাপদ বোধ করে, সেই ধরনের বন্দোবস্ত করাই আমি মনে করি। আর সবচেয়ে বড় কথা, যেভাবেই আইনটি করে হোক, জামিনযোগ্য অজামিনযোগ্যর এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। জামিন একটা, যে আইনের প্রতি শ্রদ্ধাশীল সে জামিন পাবে, এই জামিনের ক্ষেত্রে লেনিয়ান ভিউ নিতে হবে। অর্থাৎ যে আদালতের প্রতি শ্রদ্ধাশীল, আদালতে গিয়ে বলে যে আমি তোমার কাছে হাজির, আমার ট্রায়াল করো, তার জামিন যাতে এই গলা টিপে সংকুচিত না করা হয়। এটি হলো সবচেয়ে বড় কথা, বড় প্রত্যাশা। আর সবচেয়ে বড় কথা, বড় প্রত্যাশা, আমি যাতে ফিল না করি আমি আমার মুক্ত চিন্তা করতে গিয়ে আমি যাতে অ্যাবিউজ অফ পাওয়ারের শিকার হব, আমি যাতে বিনা বিচারে জেলে থাকবো। আমার ট্রায়াল হোক। এই দেশের মানুষ আমরা চাই আমার ট্রায়াল হোক। আমি যদি আরেকজনের ক্ষতি করি, যেমন আমার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হবে না, আমি কারো দ্বারা ক্ষতিগ্রস্ত হবো না, এই প্রিন্সিপালেই তো আমরা সিটিজেনরা বেড়ে উঠেছি, সিটিজেনরা প্রত্যাশা করি। আর বাংলাদেশের অনেক স্বাধীনতা, মুক্ত চিন্তা ও মত প্রকাশের অধিকার সমুন্নত থাকুক। অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার ওমর ফারুক আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। সংখ্যায় কম হলেও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় শিশু ও অন্তঃসত্ত্বা নারীরাও গুমের শিকার হয়েছেন বলে উঠে এসেছে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের প্রতিবেদনে। এক ভুক্তভোগীর ঘটনা বর্ণনা করে প্রতিবেদনে দাবি করা হয় ওই নারীর সাথে তার সন্তানদেরও গুম করা হয়েছিল। এছাড়া গর্ভবতী থাকা অবস্থায় পুরুষ কর্মকর্তাকে দিয়ে নির্যাতনের অভিযোগও করেছেন ভুক্তভোগী নারীরা। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় ভিন্নমত দমনে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী সহ আইনশৃঙ্খলা বাহিনীর সাবেক কর্মকর্তাদের গুম করে নির্যাতনের অভিযোগ ওঠে, যদিও সে সময় নানা কারণে অনেকেই মুখ খুলতে পারেননি। তবে গেল বছরের 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর 2009 সালের 6 জানুয়ারি থেকে চলতি বছরে 5ই আগস্ট পর্যন্ত গুমের ঘটনার তদন্তে কমিশন গঠন হয়। এরপর থেকেই উঠে আসছে অজানা নানা তথ্য। প্রধান উপদেষ্টার কার্যালয়ে জমা পড়া গুম সংক্রান্ত তদন্ত কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদনে অপ্রকাশিত অংশ প্রকাশ করা হয় সোমবার। সেখানে উঠে আসে পরিবারের পুরুষ সদস্যদের কারণে গুম করা হয় নারী ও শিশুদেরও, রেহাই পায়নি অন্তঃসত্ত্বারাও। 5.5 পৃষ্ঠার প্রতিবেদনে গুমের শিকার ব্যক্তিদের নানা দুর্দশার চিত্রও তুলে ধরা হয়েছে। সেখানে পরিকল্পিতভাবে গুমের শিকার ব্যক্তিদের খুঁজে বের করা ও উদ্ধারের প্রচেষ্টায় বারবার বাধা দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
এছাড়া আওয়ামী লীগের সময়ে গুমের নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণপর দাবি করেছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। সেই সাথে গুমের ঘটনায় বিচার প্রক্রিয়া শুরু এবং র্যাব বিলুপ্তির সুপারিশও করা হয়। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা। সংখ্যায় কম হলেও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে গুম হন নারীরা, রেহাই পায়নি কোলে শিশুও। এ নিয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সাথে বার্তা কক্ষ থেকে যুক্ত হয়েছেন ডেপুটি চিফ রিপোর্টার দাউদ খান। দাউদ, প্রতিবেদনে আমরা দেখছিলাম মায়েদের সাথে সন্তানদেরও তুলে নিয়ে যাওয়া হয়েছে, অন্তঃসত্ত্বাও রেহাই পাননি। তারা কমিশনকে আসলে কি বলেছেন, বিশেষ করে নির্যাতনের ব্যাপারে তারা কি বলেছেন? সুরভি, একটু যদি বলি যে বিগত আওয়ামী লীগ সরকারের সময় সবচেয়ে চাঞ্চল্যকর এবং অমানবিক যে ঘটনাগুলো ছিল তার মধ্যে অন্যতম ছিল গুমের ঘটনাটি। এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে সেই সময়ে যারা গুমের ঘটনার শিকার হয়েছিলেন, বিশেষ করে রাজনৈতিক দল অর্থাৎ ভিন্ন মতের যারা ছিলেন এবং বিরোধী দলীয় যে রাজনৈতিক দলগুলোর নেতারা ছিলেন তাদেরকে কিন্তু গুম করা হয়েছে এবং অনেকে কিন্তু ফিরেও এসেছিলেন এবং তখন কিন্তু কেউ আইনি প্রতিকার পাননি। তবে পরবর্তীতে দেখা যায় যে 5 আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর যখন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার এবং একই সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যখন ভারতে পালিয়ে যান, এর পরবর্তীতে দেখা যায় যে নিখোঁজের যারা স্বজনেরা রয়েছেন তারা কিন্তু আন্দোলন করেছেন এবং বিক্ষোভ প্রদর্শন করেছেন এবং সেখানে তারা তাদের স্বজনদের ফিরে পাবার জন্য সরকারের অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তারা দাবিও তুলেছিলেন। পরবর্তীতে একটি তদন্ত কমিশন গঠন করা হয় গুম সংক্রান্ত এবং সেখানে বলা হয় যে পুরো আওয়ামী লীগ সরকারের সময়ে যে সমস্ত ব্যক্তি গুমের শিকার হয়েছেন তারা কেন গুমের শিকার হয়েছিলেন এবং একই সাথে তারা কেন আইনি প্রতিকার পাননি সে বিষয়টি যেন তদন্তে উঠে আসে এবং সে সংক্রান্ত তদন্ত প্রতিবেদন কিন্তু আমরা দেখতে পেয়েছি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কয়েকদিন আগেই পেশ করা হয়েছে এবং সেখান থেকে আসলে আংশিক একটি অংশ সোমবার আসলে গণমাধ্যমের কাছে তুলে ধরা হয়েছে এবং সেখানে আমরা দেখতে পেলাম আরও একটি নতুন তথ্য। অর্থাৎ এর আগে আমরা জানতে পেরেছিলাম যে ঠিক পুরুষ সদস্যরা আসলে গুমের শিকার হয়েছিলেন, কিন্তু এই যে তদন্ত প্রতিবেদনটি প্রকাশ পেল সেখানে দেখা গেল যে 4 জন নারী সদস্যকেও গুম করা হয়েছিল এবং আরও চাঞ্চল্যকর যে তথ্যটি হচ্ছে সেটি হচ্ছে যে এখানে অন্তঃসত্ত্বা নারী যেমন ছিলেন তেমনি তার কোলের শিশুও ছিলেন এবং সেই ঘটনাটি অর্থাৎ যে নারীরা গুমের শিকার হয়েছিলেন তাদের মধ্য থেকে 4 জনের ঘটনা এখানে প্রকাশ করা হয়েছে। আমরা যদি একটি ঘটনা বলি যে একজন নারী তিনি জানিয়েছেন তদন্ত কমিশনের কাছে যে তিনি যখন গুমের শিকার হন তিনি অন্তঃসত্ত্বা ছিলেন এবং পরবর্তীতে তাকে যখন বন্দিশালায় নিয়ে যাওয়া হয়েছিল সেখানে আসলে পুরুষ সদস্য অর্থাৎ পুরুষ কর্মকর্তা দিয়ে তাকে নির্যাতন করা হয়েছিল, তেমন একটি অভিযোগ তিনি করেছেন। আরও একটি চাঞ্চল্যকর তথ্য আমরা একটি ঘটনাতে পেয়েছি, অর্থাৎ একজন নারী অভিযোগ করেছেন তার শিশু সন্তান সহ তাকে গুম করা হয়েছিল এবং সেই শিশুকে আসলে পরবর্তীতে একটি রাস্তায় ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী একটি বাহিনীর কথা তারা এখানে তুলে ধরেছেন এবং সেই শিশুকে কিন্তু দেখা যায় পরবর্তীতে একজন মসজিদের ইমাম তার পরিবারের কাছে পৌঁছে দিয়েছে। অর্থাৎ এরকম কিন্তু নানাবিধ ঘটনা আমরা দেখতে পেয়েছি। এখন এখানে বেশ কয়েকটি বিষয় উঠে আসে, অর্থাৎ যারা গুমের শিকার হয়েছিলেন তাদের মৌলিক অধিকারের বিষয়টি এখানে উঠে এসেছে। অর্থাৎ গুমের শিকার যারা হয়েছিলেন, যে সকল সদস্যরা গুম হয়েছিলেন তারা যখন আইনি প্রতিকার চাইতে সে সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে গিয়েছেন, বিশেষ করে থানায় গিয়েছেন, তারা কিন্তু কোনো ধরনের আইনি প্রতিকার পাননি এবং থানা থেকে তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে এবং একইভাবে তাদেরকে কিন্তু হুমকিও দেওয়া হয়েছে এবং সেখান থেকে তারা এমনও কথা শুনেছেন যে উপরে নির্দেশ আছে যে কারণে তারা বলেছেন যে তাদের এই আইনি প্রতিকারটি এখন দেওয়া সম্ভব হচ্ছে না। আরেকটি বিষয় এখানে উঠে এসেছে, যারা গুমের শিকার হয়েছিলেন তারা যখন অনেকেই কিন্তু ফিরেও এসেছিলেন এবং তাদেরকে বলা হয়েছে যে প্রতিনিয়তই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে এক ধরনের নজরদারির মধ্যে রাখতেন এবং তাদেরকে হুমকি ধামকি দেওয়া হতো এবং এগুলো যেন গণমাধ্যমে প্রকাশিত না হয় এবং তারা যেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে গিয়ে এ সমস্ত ঘটনা খুলে না বলেন, সেই বিষয়টিও কিন্তু এখানে উঠে এসেছে। তবে যে বিষয়টি এখন সবচেয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে যে নারী সদস্যরা যে এতদিন গুমের শিকার হয়েছিলেন সেটি কেন গণমাধ্যমে উঠে আসেনি সেটিরও কিন্তু এক ধরনের ব্যাখ্যাই তদন্ত প্রতিবেদনে দেওয়া হচ্ছে। সেখানে বলা হয়েছে যে যেহেতু সামাজিক একটি মর্যাদার বিষয়টি প্রতিটা পরিবারের সদস্যদের থাকে এবং নারীরা আসলে গুম হয়েছেন এই বিষয়টি কিন্তু সাধারণভাবে যারা পরিবারের সদস্যরা রয়েছেন তারা কিন্তু অনেকটাই এটি চেপে যেতেন, যে কারণে কিন্তু এই ঘটনাগুলো এতদিন আসেনি। আর সবশেষ যেটি বলবো যে এই তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে যেহেতু আয়না ঘর নিয়ে এক ধরনের চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল এবং এই ঘটনাটি আওয়ামী লীগের সরকারের সময়ও যেমন ছিল, পরবর্তীতে 5 আগস্টের পরে কিন্তু আয়না ঘরের অস্তিত্বও কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং সেখান থেকে আলামত মুছে ফেলার এক ধরনের ষড়যন্ত্রও করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের নিজেদের বাঁচাতে এই সমস্ত যে আলামতগুলো ছিল সেগুলো কিন্তু তারা মুছে ফেলেছে। তো সবশেষ মিলিয়ে যদি সুরভি বলি, এখন কিন্তু এই যে গুমের শিকার হয়েছে সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অস্তিত্ব যেমন পাওয়া গিয়েছে, যেমন দাবি করা হয়েছে, ঠিক তেমনি একই সাথে সবচেয়ে বেশি যাদের নাম উঠেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যে র্যাব, সেটিও বিলুপ্তির এক ধরনের সুপারিশ করা হয়েছে। একদম পরিষ্কার। দাউদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করার জন্য।
শেষমেশ পরিবর্তন হচ্ছে পুলিশ, র্যাব ও আনসারের পোশাক। তবে এই পরিবর্তন নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সাধারণ মানুষের মাঝে এ নিয়ে নানা প্রশ্ন থাকলেও নতুন পোশাকে নতুন উদ্যমে কাজ করার কথা বলছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিশ্লেষকরা বলছেন, বাহিনীর সেবা ও মানসিকতায় পরিবর্তন আনা না গেলে কেবল পোশাকের পরিবর্তন খুব একটা কাজে আসবে না। জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলন দমাতে মারমুখী ছিল পুলিশ। নির্বিচারে গুলি, হত্যা, গণগ্রেপ্তারের পাশাপাশি চালানো হয় নির্যাতন। তাই 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশ জুড়ে ছাত্র জনতা সহ সাধারণের তোপের মুখে পড়ে পুলিশ। হামলা, ভাঙচুর করা হয় থানা, ট্রাফিক স্থাপনায়। মারধরের পাশাপাশি পুলিশ সদস্যদের হত্যারও ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে সরকার পতনের প্রায় 7 দিন পুলিশ শূন্য ছিল দেশের থানাগুলো। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর ধীরে ধীরে কাজে ফিরতে শুরু করে পুলিশ। বাহিনীকে সচল করতে সংস্কারে উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। এর মধ্যে অন্যতম ছিল পোশাকের পরিবর্তন। তবে আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা ও সমালোচনা। সাধারণ মানুষ বলছে, পোশাক নয়, পরিবর্তন দরকার মানসিকতায়। আসলে এই পোশাক পরিবর্তনটাই মূল বিষয় না, যে মূল বিষয়টা রাজনৈতিক যে চাপ থাকে, এই চাপকে মুক্ত করে স্বাধীনভাবে যদি সিদ্ধান্ত নিতে পারে, সেই ক্ষেত্রে আমি মনে করি আসলেই পরিবর্তনটা হবে। তাদের নীতি নৈতিকতার যে ব্যাপারটা অথবা তাদের জনবল বৃদ্ধির ব্যাপারটা, দেন করাপ্টেড অফিসার চিহ্নিত করে তাদেরকে অপসারণের যে ব্যাপারটা, এগুলা নিয়ে কাজ করলে বেটার হতো। চেন অফ কমান্ড থাকবে, এর মাধ্যমে তারা তাদের অর্ডারটা ফলো করবে। কোনো এক্সট্রা যেমন এমপি, মন্ত্রী বা সচিবদের কথা অনুযায়ী তারা কাজ করবে না। নতুন পোশাকে নতুন উদ্যমে কাজ করতে পারবেন, এমন দাবি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। আমাদের পোশাক পরিবর্তন হলে কাজের মনোবল অবশ্যই বৃদ্ধি পাবে এবং আমরা স্বতঃস্ফূর্তভাবে মানুষের সাথে মিলেমিশে ভালোভাবে কাজ করতে পারবো। জনগণের কাছে যে একটা নেগেটিভ ধারণা গেছিল, এই ধারণা থেকেও আশা করি সবাই বেরিয়ে আসতে পারবে। তবে পোশাক পরিবর্তন কতটা কাজে আসবে তা নিয়ে সংশয় রয়েছে বিশেষজ্ঞদের। গণঅভ্যুত্থানের সাথে পুলিশের যে বিতর্কিত ভূমিকা বা তাদের যে কর্মকাণ্ড এবং রাজনৈতিক দল এবং সাধারণ মানুষের পক্ষ থেকে যে অভিযোগ, পোশাক পরিবর্তন কি সেই অভিযোগ থেকে পুলিশকে মুক্তি দিবে কিনা বা পুলিশ মুক্ত হতে পারবে কিনা, সেই নিশ্চয়তা তো আমরা পাচ্ছি না। এগুলো পরিবর্তন করে হবে না, কারণ হলো যে আপনাকে পুলিশের কার্যক্রম, তাদের মতাদর্শ, তাদের মনোবল এগুলো ফিরিয়ে আনতে হবে, তাদের আপনার চিন্তা চেতনার মধ্যে পরিবর্তন করতে হবে। বাহিনীর সেবার মান ও মানসিকতায় পরিবর্তন না আনতে পারলে শুধু পোশাক পরিবর্তন খুব একটা কাজে আসবে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের গোপালগঞ্জের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কে বিশাল অঙ্কের কর ফাঁকির প্রমাণ পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল। মঙ্গলবার সরেজমিন তদন্তে বিভিন্ন দলিল ও ডকুমেন্টস যাচাই বাছাই শেষে প্রাথমিকভাবে কর ফাঁকির প্রমাণ পায় 15 সদস্যের একটি দল। গোপালগঞ্জ সদর উপজেলার শাহপুর এলাকায় 621 বিঘা জমির উপর গড়ে তোলা এই ইকো পার্কটি এখন অনেকটাই কোলাহল শূন্য। স্থানীয় বাসিন্দাদের নানাভাবে ভয়ভীতি দেখিয়ে বাস্তুচ্যুত করে পার্কটি নির্মাণ করার অভিযোগ পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের বিরুদ্ধে। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচার হলে গত বছর তদন্তে নামে দুর্নীতি দমন কমিশন। পরে আদালতের আদেশে ইকো পার্কের ব্যবস্থাপনায় বসানো হয় প্রশাসক। কর ফাঁকির অভিযোগে তদন্ত করে জাতীয় রাজস্ব বোর্ডও। মঙ্গলবার বিভিন্ন দলিল ডকুমেন্টস জব্দ করে তা যাচাই বাছাই শেষে কর ফাঁকির প্রাথমিক প্রমাণ পায় এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেলের তদন্ত দল। সাবেক আইজিপি পুলিশের বেনজির আহমেদ এবং ওনার মালিকানাধীন সাভানা ইকো রিসোর্ট সম্পর্কে আমরা একটু তদন্তে এসেছিলাম এবং তদন্ত এবং অনুসন্ধানের মাধ্যমে আমরা সুনির্দিষ্ট কিছু কর ফাঁকির তথ্য পেয়েছি। কর ফাঁকি আছে জমি কেনা, কৃষি উৎপাদন, নির্মাণ সহ বিভিন্ন বিষয়ে। যাদের জমি দখল করে এই পার্কটি নির্মাণ করা হয়েছে তাদেরকেও অভিযোগ জানালে নেওয়া হবে ব্যবস্থা। আয়কর নথি যাচাই করা হয়েছে। যাচাই শেষে আমরা দেখেছি যে কি পরিমাণ তথ্য আয়কর নথিতে দেখানো হয়েছে, কি পরিমাণ তথ্য দেখানো হয়নি। সেই তথ্যটুকুই আমরা এখানে ভেরিফাই করেছি এবং যেটুকু আমাদের ডকুমেন্ট হস্তগত হয়েছে বা ইনফরমেশন, সেটুকুর ভিত্তিতেই বলা যায় যে যথেষ্ট পরিমাণ বিশাল অঙ্কেরই কর ফাঁকির তথ্য আছে। তারপরও একদম সুনির্দিষ্ট হওয়ার জন্য আমাদেরকে কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে এই তদন্ত চলমান থাকবে এবং সরকারের বিভিন্ন দপ্তরের সাথে সমন্বয় করে চূড়ান্ত করা হবে। তারপর মামলা সহ আইনি বিষয়টি দেখা হবে বলে জানিয়েছে তদন্তকারী দলটি। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। 17 বছর পর মুক্ত হলো মিরপুরের পল্লবী এলাকায় সাংবাদিক সমিতির নামে বরাদ্দ করা 22 বিঘা জমি।
জোর করে এই জমি দখলে রেখেছিলেন সাবেক এমপি ইলিয়াস মোল্লা। সকালে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে অভিযান পরিচালনা করে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ উদ্ধার করেছে বেদখল হওয়া প্রায় 7 একর জমি। সাংবাদিক নেতারা জানিয়েছেন, আওয়ামী লীগ সরকারের বাধা ও ইলিয়াস মোল্লার দখলদারিত্বের কারণে জমির দখল বুঝে নিতে পারেনি কেউ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সরকার 2006 সালে প্রায় 300 সিনিয়র সাংবাদিককে মিরপুরের পল্লবীতে আবাসন করার জন্য বরাদ্দ দেন 22 বিঘা জমি। তবে 2007 সালের পর সাবেক এমপি ইলিয়াস মোল্লা জোর করে দখল করে নেয় তা। মঙ্গলবার দিনব্যাপী অভিযান চালিয়ে বেদখল হয়ে যাওয়া প্রায় 7 একর জমি দখলমুক্ত করার উদ্যোগ নেয় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। প্রায় 5 শতাধিক পুলিশ, র্যাব ও শতাধিক শ্রমিক নিয়ে সকাল থেকেই চালানো হয় অভিযান। এ সময় বস্তিবাসী জড়ো হয়ে বাধা দেওয়ার চেষ্টা করলে পুলিশের সাথে স্থানীয়দের কিছুটা ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় কয়েকজনকে আটক করে পুলিশ, আহত হয় বেশ কয়েকজন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। স্থানীয় বস্তিবাসীদের অভিযোগ, দোকান ও বাসাবাড়ি ভেঙে দেওয়ার আগে তাদেরকে জানানো হয়নি, যদিও 7 দিন আগেই নোটিশ করা হয়েছিল। সবাই দিলে আমার হঠাৎ করে সরকারি জায়গা করলেন, সবাই করছে এই বিষয়ে, কিন্তু অনেক বছর ধরে আমরা এখানে থাকি। এখন কই যাবো, কোনো চিন্তাধারা নাই। রাস্তায় রাখতেছি, রাস্তায় থাকবো, এছাড়া তার কোনো চিন্তাধারা নাই, কই যাবো। অভিযানের নেতৃত্ব দেন ডিএমপির একজন উপ পুলিশ কমিশনার, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের যুগ্ম সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাইয়ুবুর রহমান আশিক। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ বলছেন, সব নিয়ম মেনেই অভিযান পরিচালনা করা হয়েছে। গৃহায়ন সিদ্ধান্ত নিয়েছে সরকারি মহল থেকে, যেটা উচ্ছেদ করে বরাদ্দ প্রাপকদেরকে বুঝিয়ে দেওয়া হবে। আমরা যথাযথ প্রপার নিয়ম মেনে আমাদের কাছে একটা ফাইলই আমরা মেনটেন করি মোবাইল কোর্টের, সেই ফাইলের যথাযথ সবকিছু ডকুমেন্ট রেখেই আমরা এটা প্রোগ্রেস করেছি এবং আমাদের কাছে ভিডিও আছে এবং লাস্ট 24 আওয়ার্সেও কিন্তু মাইকিং হয়েছে। এদিকে 17 বছর পর নিজেদের জমি উদ্ধার করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন সাংবাদিক নেতারা। 9 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে এখানের ইলিয়াস মোল্লা উনি আমাদের পুরো জায়গাটা রাজনৈতিক প্রভাব বিস্তার করে দখল করে নেয়। উনি সন্ত্রাস কায়েম করে এই জায়গাটা বারবারই দখল করে নিয়েছেন। আমরা আশা করি এবার ভাঙার পরে আর দখল হবে না। ভুক্তভোগীদের দাবি, পরবর্তীতে আবার যেন এই জমি বেদখল হয়ে না যায়, সেজন্য প্রশাসনের প্রতি আহ্বান তাদের। শাহ ইমন, ডিবিসি নিউজ। মেরিল পেট্রোলিয়াম জেলি সৌজন্যে এবারে জানাবো শীতের গল্প। শীতে সরিষা ফুলের নয়নাভিরাম দৃশ্য পাল্টে দিয়েছে বাগেরহাট ও ঝালকাঠির বিভিন্ন গ্রামের ফসলের মাঠ। শীতে সিক্ত বাতাসে কৃষকের স্বপ্ন দুলছে সরিষার মাঠে। কিছুদিনের মধ্যে ফসল ঘরে তোলার অপেক্ষায় কৃষক। মাঠ জুড়ে সরিষা ফুলের সৌন্দর্য উপভোগ করতে অনেকেই আসছেন বেড়াতেও। বিস্তীর্ণ এলাকা জুড়ে হলুদের সমারোহ, মনোমুগ্ধকর এক পরিবেশ। বাগেরহাটে সরিষার আবাদ হয়েছে মাঠের পর মাঠ। এবার আবহাওয়া অনুকূলে থাকায় উপকূলীয় এই জেলায় সরিষার ফলন হয়েছে ভালো। গত মৌসুমের চেয়ে এবার দ্বিগুণ উৎপাদনের আশা কৃষকের। এই শস্য চাষে আমি অনেক লাভবান হচ্ছি। এবছরও আমার শস্য দেখা যাচ্ছে অনেক ভালো। আমি এবার 10 কাঠা 52 শতাংশে 10 কাঠা জমি চাষ করছি। আশা রাখি সামনের বার আরো বেশি বাড়াবো আর কি। সরিষা ক্ষেতের পাশে মধু সংগ্রহের জন্য রাখা হয়েছে বাক্স। পরাগায়নের পাশাপাশি মধু বাড়তি আয়ের উৎস। আমার দেখা দেখে আরো অনেক লোক যাবে পড়ছে, বন্ধু বান্ধব এখানে এসে বিকালবেলা ছবি টবি তুলি। এবছর চিতলমারী উপজেলায় সরিষা চাষ হয়েছে 300 হেক্টর জমিতে। ভালো ফলনের জন্য প্রশিক্ষণ দেয়া সহ নানা পরামর্শ, বীজ ও নগদ অর্থ দেয়া হচ্ছে কৃষকদের। কৃষি অফিস থেকে তাদের কিছু সাপোর্টের ব্যবস্থা করছি এবং তারা সেই সাপোর্ট থেকে আরও উদ্বুদ্ধ হয়েছে, তারা লাভবান হচ্ছে, যার কারণে সরিষাটা চাষ করে। সরিষার আবাদ হয়েছে ঝালকাঠির বিভিন্ন এলাকাতে। অল্প দিনের মধ্যে ফসল ঘরে তোলার অপেক্ষায় কৃষক। সরিষার লাভ বেশি, সরিষার দাম বেশি, সরিষার তেল পাই, ফুল বাতাসে দোল খাইতে আছে, ভালো ফসল। 3 একর জমিতে আমি চাষ করেছি। সরিষা ফুলের সৌন্দর্য দেখতে আসছে মানুষ, কেউ কেউ তুলছেন ছবি। সরিষা ক্ষেতটা অনেক সুন্দর, আমরা এই ফার্স্ট টাইম আসছি, আইসা আমাদের অনেক ভালো লাগছে। ছবিটি তুললাম, তারপরে এই সরিষা ক্ষেতে ভিডিও নিলাম, অনেক সুন্দর লাগতেছে। 1 হেক্টর জমিতে 3 থেকে 4 মণ সরিষা এবং 1 কেজি সরিষা থেকে 350 থেকে 400 গ্রাম তেল পাওয়া যায়। যদি আবহাওয়া অনুকূলে থাকে, যদি কোনো দুর্যোগ না আসে, তাহলে আমাদের সরিষা মোটামুটি 1.25 হেক্টর থেকে 1.3 টন পার হেক্টরে আমরা ফলন আশা করতে পারি। এবার 1017 হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে ঝালকাঠিতে। জান্নাত সাথী,
ডিবিসি নিউজ ডেস্ক। দায়িত্ব গ্রহণের পর নিজের এজেন্ডা বাস্তবায়নে এক মুহূর্তও নষ্ট করেননি যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শপথ নেওয়ার কয়েক মিনিট পরই একাধিক নির্বাহী আদেশে সই করে পূর্বসূরি বাইডেন প্রশাসনের বিভিন্ন অভিবাসন কর্মসূচি বাতিল করেন ট্রাম্প। বৈধভাবে যুক্তরাষ্ট্রে অভিবাসনের প্রকল্প CBP-1, জন্মসূত্রে নাগরিকত্ব লাভের প্রক্রিয়া সহ বিভিন্ন কর্মসূচি বাতিল করে অভিবাসন বিরোধী পদক্ষেপ নিয়েছেন ট্রাম্প। দ্বিতীয় দফায় মসনদে বসেই সবার আগে বাইডেন প্রশাসনের বৈধ অভিবাসনের কর্মসূচি CBP-1 বন্ধ করলেন ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে 30,000 অভিবাসন প্রত্যাশী অনিশ্চয়তায় পড়লেন। এছাড়াও প্রথম দিনেই রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের আবেদন ঠেকানো এবং সীমান্ত সিল করার উদ্যোগ নেন ট্রাম্প। পাশাপাশি যুক্তরাষ্ট্রের দক্ষিণে মেক্সিকোর সাথে সীমান্তে জরুরি অবস্থা জারি করেন। এতে সীমান্তে দেয়াল নির্মাণের জন্য কংগ্রেসের অনুমতি ছাড়াই ফেডারেল তহবিল থেকে অর্থায়নের ব্যবস্থা করতে পারবেন ট্রাম্প। সীমান্তের নিরাপত্তা নিশ্চিতে দেয়াল নির্মাণের সহায়তা ও অনুপ্রবেশ ঠেকানোর দায়িত্ব দিয়েছেন সেনাবাহিনীকে, যদিও এই নির্দেশনা দেশটির আইনের সাথে সাংঘর্ষিক। রাজনৈতিক আশ্রয় নেয়ার প্রক্রিয়া বন্ধের পাশাপাশি বেশ কিছু দেশের ওপর আবারও ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়ারও আভাস দিয়েছেন তিনি। বন্ধ করা হয়েছে শরণার্থীদের পুনর্বাসন প্রকল্প। এছাড়া যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া অবৈধ অভিবাসীদের সন্তানদের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব বন্ধের উদ্যোগ নিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। এতে স্বাস্থ্যসেবা সহ সরকারি বিভিন্ন সেবা থেকে বঞ্চিত হবেন অবৈধ অভিবাসীদের সন্তানরা। এছাড়া প্রেসিডেন্ট ট্রাম্পের আগের মেয়াদে যেসব অবৈধ অভিবাসীদের কাছ থেকে সন্তানদের আলাদা করা হয়েছিল, সেসব পরিবারের একত্রীকরণের জন্য বাইডেন প্রশাসনের গঠিত টাস্ক ফোর্স ভেঙে দিয়েছেন ট্রাম্প। তার এজেন্ডা বাস্তবায়নে অভিবাসন কর্তৃপক্ষকে যেসব স্থানীয় সংস্থার সহায়তা করতে অপারগতা জানাবে, ফেডারেল তহবিল থেকে তাদের অর্থায়ন বন্ধের নির্বাহী আদেশেও সই করেছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।